অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। সর্বনাশ, বাবা আপনি ওকে বলেননি তো আমার শরীর খারাপ? আরে না না, মাথা খারাপ নাকি? একে অত দূরে রয়েছে, তার মধ্যে এসব কথাকে বলা যায়? তুমি নিশ্চিন্ত থাকো, আমি কিচ্ছু বলিনি। ভালো করেছেন বাবা। ও দুশ্চিন্তা করলে না ওর মাথা ঠিক থাকে না, সব কাজ বন্ধ হয়ে যেত। এতদিন ওর সাথে ঘর করে এটা আমি ভালোই বুঝতে পেরেছি। আসলে আরো কেন বললাম না জানো, একে ছেলেটা একা গেছে, অনেক কাজের চাপ নিয়ে গেছে, সেই কাজের চাপ হয়তো আরো বেড়েছে। এখন চাপটা অনেক বেশি নিতে হচ্ছে। না না, যত কাজের মধ্যে থাকবে তত ভালো, না হলে তোমার হাম হয়েছে শুনে হয়তো সব কাজ ছেড়ে চলে আসতো। আরে বাবা, আমি তো আছি, তুমি এত কেন চিন্তা করছো? আপনি যতক্ষণ আছেন ততক্ষণ আমার সত্যিই কোনো চিন্তা নেই। ও বৌমা, তোমাকে একটা কথা বলা হয়নি। আমার মনে হয় রানা তিথির সঙ্গে আরো কিছুদিন মনের বাড়িতে থেকে গেলে ভালো হয়। হাজারো হাম কিন্তু খুব ছোঁয়াচে রোগ, আর ওদের একটা বাচ্চা আছে, তাই আমি ওদের ফোন করে বলে দিয়েছি এ বাড়িতে না আসতে। এই অবস্থায় ওদের এই বাড়িতে না আসাই ভালো। ভালো করেছেন বাবা, এই অবস্থায় ওদের এই বাড়িতে না আসাই ভালো। আমি আসি, তুমি দুধটুকু খেয়ে নি। হ্যাঁ, গত মাসের তুলনায় এই মাসের খরচটা অনেক বেশি হবে বলে মনে হচ্ছে, কিন্তু এরকম তো হওয়ার কথা নয়। কেন এরকম হলো? হিসেব পরে করবে, এটা খেয়ে নাও। না মন, আমি খাবো না। কি বলছো? তুমি তো রোজ রাতে এক গ্লাস দুধ খাও। মন শোনো না, বলছি এই দুধটা তুমি রানাদার মেয়ের জন্য সরিয়ে রাখো, আর না হলে কালকে সকালে তো আমাদের দুধের প্রয়োজন হবে চায়ের জন্য। তুমি কি বলছো বলো তো? তোর কি মাথা ঠিক আছে? সকালে দুধ তো সকালেই আনা যাবে, এটা কেন রেখে দেবো? না গো মন, আমি গত 2 মাসের হিসেব দেখলাম, তাতে মনে হচ্ছে কি বলতো, এই মাসের খরচটা আমাদের বেশি হওয়ার চান্স আছে। আমাদের না খরচ একটু বাঁচিয়ে চলতে হবে, জানো তো। কি বলছো বলো তো? প্রত্যেক মাসে যে একই খরচ হবে তার তো কোনো মানে নেই। তুমি বুঝতে পারছো না মন। দেখো, আগে তোমার বর্দি ভাই আর তারা মেয়ে এসেছিল, আর এখন তোমার রানাদাও এসে জুটেছে। এবার তুমি একটা জিনিস ভাবো তো মন, সকাল থেকে রাত অবধি প্রতিদিন খাওয়ার খরচ কতখানি বাড়বে? তোমার কোনো ধারণা আছে? তুমি অদ্ভুত মানুষ তো। তুমি এর মধ্যে অদ্ভুতের কি দেখলে বলো তো? আরে তুমি তো চেয়েছিলে দি ভাই এখানে থাকুক, এখন এসব কথা বলছো? তুমি জানতে না বাড়িতে কাউকে থাকতে বললে তাদের জন্য খরচও করতে হয়? আমি চেয়েছিলাম মন দিদিভাই এখানে থাকুক, কিন্তু তখন তো জানতাম না যে রানাদাও এসে এখানে জুটবে। এখন তাদের খরচ আমাকে টানতে হবে, এটা ভেবেছো তুমি? তোমার এসব কথা শুনে না আমার বিরক্ত লাগছে। তোমার যদি এত অসুবিধা হয় তুমি রানাদাকে বলে দিতে পারো তো, ওরা নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নেবে। সেটা যদি বলতে পারতাম তাহলে তো সব থেকে ভালো হতো, কিন্তু সেটা তো বলতে পারছি না মন। আমার কপালটাই খারাপ মন। জানো তো, আমার মনের মধ্যে এখন একটা অন্য চিন্তা ঘুরছে। কি চিন্তা? দেখো মন, এই বিষয়টা যদি টাকা পয়সার উপর দিয়ে মিটে যায় তাহলে একরকম কথা, কিন্তু এই রানাদার সাথে যদি বাড়িতে নতুন কোনো ঝামেলা হয় মন, আমি আর ভাবতে পারছি না মন, আমি আর নিতে পারছি না এগুলো। এত চিৎকার চেঁচামেচি করছো? ভূত 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 আমার ঘাড়ে পা তুলে দিয়েছে। ভূত? কোথায় ভূত? কত বড় ভূত? কেমন দেখতে ভূত? কোথায়? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। ভূত কোথায়? ভূত? হ্যাঁ ভূত? আরে কি হয়েছে? চিৎকার কেন করছো এত রাতে? ভূত 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 আমাকে চেপে ধরেছে। ভূত? ভূত এখানে কোথা থেকে আসবে? আর তুমি এসবে বিশ্বাস করো? হ্যাঁ, যত আজগুবি গল্প। যাও গিয়ে ঘুমাও। চলে তুই যতই আজগুবি বলিস না কেন, আমি বলছি ভূত আছে। আমি নিজের চোখে দেখেছিলাম একবার। তাই নাকি গো? কি হয়েছিল গো? এই অঞ্জলি, তুমি আমার সঙ্গে থাকো, ওই ভূতের গল্প আমি একা শুনতে পারবো না। হ্যাঁ, তো রাতে আমাকে এই সব আজগুবি গল্প শুনতে হবে, তাই তো? আমি পারবো না। এই অঞ্জলি 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 অঞ্জলি, তুই প্লিজ থাকো আমার সঙ্গে। বলো তোমার এই আজগুবি গল্প। গল্প নয় রে, সব সত্যি। আমি তখন চাকরি করতাম, অফিসের কাজে একবার বিষ্ণুপুর গিয়েছিলাম। ওখানে একটা ভয়ঙ্কর জঙ্গল আছে, জয়পুরের জঙ্গল। ওই জঙ্গলের পাশেই একটা হোটেলে গিয়ে আমি উঠেছিলাম। অমাবস্যার রাত্রি একটা আওয়াজ শুনতে পেলাম, খটখট খটখট খটখট। তারপর ক্যাচ করে দরজাটা খুলে গেল।
কিন্তু দরজাটা দিয়েছিলাম। দরজাটা খুললো কিনা দেখতে গিয়ে দেখি দরজার পাল্লা খোলা, হাওয়ায় তুলছে। সাংঘাতিক! ওরে বাবা! তারপর আমি যেই দরজাটা বন্ধ করতে গেলাম, একটা ঝোড়ো হাওয়ায় আমাকে ছিটকে ফেলে দিল। তারপর একটা হালকা আলোতে দেখলাম একটা কঙ্কালসার হাত। আমার তো গলা শুকিয়ে কাঠ, গলা থেকে কোনো কথা বেরোচ্ছে না। হাতটা নড়তে শুরু করলো। দাদা দাদা, এটা তো ভয়ানক ভয়ের গল্প। আরে গল্প নয় রে। তারপর হাতটা হাতছানি দিয়ে ঢাকলো আর কাপা কাপা গলায় বলল, অংশু 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 অংশু। কেরম ভাবে বলেছিল। তারপর কি বললো জানিস? আমার বড় ঠান্ডা লাগছে, একটু গায়ে হাত দিয়ে দেখবি জ্বর এলো কিনা। কথাটাই বলেছিল, কিন্তু কই আমি তো কথা বলিনি। কে বললো কথা? কে বললো? কে বললো কথা? অংশু অংশু। তৃষা, তৃষা, এই যে তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি এখনো কাঁদছো? প্রফেসর সেনের স্ত্রী কি একটা বলে চলে গেল, তার জন্য তুমি এখনো মন খারাপ করে দাঁড়িয়ে আছো? তৃষা, মন খারাপ জিনিসটা না এরকমই, যত বাড়াবে তত বাড়বে। চলো ভেতরে এসো। এসো। আমাদের সম্পর্কটা ছিছি করে গেল, যেন আমি একটা খুব জঘন্য কাজ করে ফেলেছি। কে প্রফেসর সেন? কে তার স্ত্রী? কে? আমাদের জীবনে তাদের দাম কি? হ্যাঁ, আজকে না দেখা হলো, তাই তাদের কোথায় কি যায় আসে বলো তো? যায় আসে মইনা। তৃষা, আজকে প্রফেসর সেনের স্ত্রী বলেছে কালকে সবাই ছিছি করবে, এটা তো হতেই থাকবে। তৃষা, আমি আবারও বলছি, প্রফেসর সেনের সাথে জীবনে হয়তো আর কোনোদিনও দেখা হবে না। তার কথা এত গুরুত্ব দিচ্ছ কেন? তুমি নিজেই কষ্ট পাচ্ছ। তোমাকে কে হুড়মুড় করে এতগুলো কথা বলতে বললো? বিশুর সঙ্গে আমার বিয়ে হয়েছে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি ঢাক পিটিয়ে কেন বলে বেড়াচ্ছ? আমি অত ভেবে বলিনি। কেন ভাবনি? এতে লুকোনোর কি আছে বলো তো? লুকোনোর কি আছে? ডিভোর্সটা আজকালকার দিনে খুব নর্মাল, চারিদিকে হচ্ছে। যা হয় হয়। এখানে এখানে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়েছি, দোষী আমি। আমি সবার নজরে ছোট হয়ে গেছি। আমি আমার স্বামীকে ছেড়ে এখানে এসেছি, তুমি না। এখানে ছোট হওয়ার কিছু নেই। আমি এখানে খারাপ কিচ্ছু দেখছি না। তুমি যা করেছো নিজের ভালোবাসার জন্য করেছো। একটা মানুষকে না ভালোবেসে জোর করে তার সাথে জীবন কাটানো যায় না। আর সমাজ কি বললো না বললো তার জন্য আমরা আমাদের মনে কথা শুনবো না? তুমি আমাকে বোঝার চেষ্টাই করছো না। বুঝছি, যথেষ্ট বুঝছি আমি, কিন্তু শুধু আমি এটা বুঝতে পারছি না যে বাইরের একটা লোক কি বলে গেল তার জন্য আমরা আমাদের সম্পর্কটা খারাপ করছি কেন? তুমি যদি একটা মেয়ে হতে না, তাহলে বুঝতে আমাকে কি কি সহ্য করতে হচ্ছে, কেন আমি এতটা কষ্ট পাচ্ছি। তৃষা, তুমি না অতি সাধারণ একটা কথাকে তিল থেকে তাল করছো এবার। তুমি চুপ করো মৈনাক। তৃষা, তুমি বুঝতে পারছো না বলেই তোমার মনে হচ্ছে প্রফেসর সেনের স্ত্রীর কথা কোনো দামই নেই। আমার কেন এত খারাপ লাগছে তুমি বুঝবে না। তৃষা, আমার কথাটা তো শোনো। শুনবো না তোমার কোনো কথা, চুপ করো তুমি।
বিশু আর তোমার বিয়েটা ভাঙার দায়িত্ব তুমি নিজেকে করছো, তাই না? আমার আর তোমার বিয়ের কোনো দাম নেই তোমার কাছে? কি হলো, চুপ করে আছো কেন? বলো। আমার কষ্টটা তুমি কখনো বুঝবে না মৈনাক। আমাকে বেকায়দায় পেয়ে অপমান করা, অসভ্য ছোট লোক একটা, মেরে মুখ ভেঙে দেবো আমি। কিরে, কি হয়েছে তোর? কার ওপর মাথা গরম হয়েছে? আরে কি হয়েছে সেটা তো বলবি। ওই সুভাষদার দোকানে গেছিলাম। নতুন যেটা হয়েছে? হ্যাঁ, ভেবেছিলাম নতুন ক্লায়েন্ট, সেই জন্য সঙ্গে করে অরুণকে নিয়ে গেছিলাম। ওখানে গিয়ে কাকে দেখি জানিস? ওই বেটা গৌতমকে। আমি ওকে দেখে বেরিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু ও তালে তালে ছিল আমাকে অপমান করবে। সোনার টাকা মেরে দিয়ে আমাকে চোর চিটিংবাজ বলে। সাহস কত বড় ওর! গৌতমের তো কাটে কাটে পথ বুদ্ধি, ফালতু লোক একটা। নেহাত সুভাষদার নতুন ক্লায়েন্ট, সেই জন্য ছেড়ে দিতে হলো। রাস্তায় লোকজনও ছিল, নাহলে দেখিয়ে দিতাম মজা, দু ঘা দিতাম, বুঝিয়ে দিতাম আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার ফলটা কি, কত ধানে কত চাল। ছেড়ে দেবো না ওকে, ওকে আমি ছাড়তে পারবো না, কিছুতেই ছাড়বো না। দাদা শান্ত হ, মাথা গরম করিস না। এটা তুই কি বলছিস বিশু? হ্যাঁ, মাথা গরম করবো না? ওকে একটা শিক্ষা না দেওয়া অবধি আমার মাথা ঠান্ডা হবে না। দাদা মাথা গরম করলে ভুলভাল কাজ হয়ে যাবে, তার চেয়ে বরং তুই চুপ করে থাক, যা করার আমি করব। তুই কি করবি? গৌতমের সঙ্গে আমি গিয়ে কথা বলবো। কি বলছিস বিশু? তুই এতদিনও বুঝতে পারিসনি যে ও বোঝার পাবলিক নয়, ও কথা শোনার পাবলিক নয়? ওর সাথে এমন ভাবে কথা বলতে হবে যাতে তোর সাথে এভাবে কথা না বলে। বিশু, বিশু এসব বেকার, তুই কেন বুঝতে পারছিস না? যা করার আমাকেই করতে হবে। ওই ব্যাটা আমার দোকানে একদিন চাকরি করতো, আমার খেতো, আমার পড়তো, আর আজকে আমাকে চোর চিটিংবাজ বলছে। সাহস কত বড় বড়! ওকে আমি ছেড়ে দেবো না। দাদা খামোখা প্রেশার বাড়িয়ে কি লাভ? এটা তোর খামোকা বলে মনে হচ্ছে? এটা খামোকা? দাদা আমি তো বলছি গৌতমের সঙ্গে আমি আলাদা করে কথা বলবো। গৌতমের মতো ছেলেদেরকে শান্তিতে হ্যান্ডেল করতে হবে। কিরে ঝিনুক, পুজো দিবি না? আমি মানত করছিলাম বাবা। তুই মন্দিরে এসে পুজো দিবি না? তুমিও তো মন্দিরে এসেছো, কিন্তু তোমার হাতে তো থালা প্রসাদ কিছুই নেই, কপালে তো ফোঁটাও নেই, তাহলে তো তুমিও এখনো পুজো দাওনি কেন? বলবো, তার আগে বল তুই কি মানত করলি? বারে মানতের কথা আবার কাউকে বলা যায় নাকি? তাহলে তো মানত ফলে না। ও বেশ, তোমাকে মানতের কথা বলা যেতেই পারে। আমি ভগবানের কাছে একটা জিনিসই চেয়েছি বাবা, আমার বাবার শরীর যাতে খুব ভালো থাকে, তোমাকে যেন কোনো অসুখ বিছানায় শুইয়ে দিতে না পারে, তুমি যেন সারা জীবন সুস্থ থাকো বাবা। আচ্ছা এবার বলো তো, তুমি কেন এখনো পুজো দাওনি? আমি বাড়ি থেকে বেরোবার সময় ঠিক করেছিলাম যে আমি পুজো দেবো না। সে কি, কেন? আমি শুধু ভগবানকে একটা কথা বলতে এসেছিলাম। তুমি মন্দিরে কথা বলতে এসেছো, পুজো দিতে আসোনি? না। তা কি বললে? আমি আজ স্বার্থপরের মতো শুধু নিজের কথাই বলে গেছি, আমার 5 মেয়ের কথা আমি কিছুই বলিনি। আমি বলেছি আমি যেন ভালো থাকি, আমি যেন সুস্থ থাকি, আর আমার 5 মেয়ের পাশে বিপদের সময় দাঁড়াতে পারি, বিশেষ করে তোর পাশে। আমার পাশে? হ্যাঁ রে, দেখ তিথি, নীরা, মন, বিথি, এদের তো বিয়ে হয়ে গেছে, এদের পাশে দাঁড়াবার মতো তো লোক আছে, কিন্তু সত্যি তো তোর পাশে আমি ছাড়া দাঁড়াবার মতো তো কেউ নেই।
কিরকম অভাগা বাবা বলতো আমি। এমন করে কেন বলছো বাবা? হ্যাঁ, কোথায় কোথায় আমি আমার মেয়েদের সুস্থতার জন্য বলবো তা নয়, আমি শুধু আমার নিজের কথাই বলে গেলাম, নিজে যাতে ভালো থাকি। আচ্ছা বাবা, একবার ভেবে দেখো তো, এটা কি সত্যিই তোমার নিজের জন্য চাওয়া? আমি আজ শুধু তোর কথাই বলে গেছি। দেখ, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোর জীবনটা তো বেলাইন হয়ে যাবে। আমি কাউকে দোষ দেবো না, যে যার নিজের সংসারে ব্যস্ত। কে নেবে তোর দায়িত্ব? আমার মেয়ে, আমাকেই দায়িত্ব নিতে হবে। তাই আমার সুস্থ থাকার খুব দরকার। আর যতদিন না তুই নিজের পায়ে দাঁড়াচ্ছিস ততদিন আমি ভগবানের পুজো দেবো না। বাবা এসো। ভগবানের আশীর্বাদে ছোট বৌমার হামটা খুব তাড়াতাড়ি সেরে গেছে। ঠিক বলেছো বাবা। হাম যা ছোঁয়াছে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আমাদের সবার যদি হয়ে যেত। যা বলেছো বৌদি, ভাগ্যিস কারোর হয়নি, এটাই শান্তি। বৌমা, তোমাকে কিন্তু এখন থেকে খুব সাবধানে থাকতে হবে। এই বড় বৌমা অঞ্জলি, তোমরা কিন্তু এই ছোট বৌমার খাবার দাবারের ব্যাপারে খুব নজর রাখবে। হ্যাঁ, আমি ভাবছিলাম একটু শেষদির বাড়ি যাব। মনের বাড়িতে? হ্যাঁ, দিভাইকে ফিরিয়ে আনতে। হ্যাঁ, তবে রোদ্দুরের মধ্যে যাওয়াটা কিন্তু ঠিক হবে না, কদিন পরে গেলে হয় না? না মানে হচ্ছে তিথিকে নিয়ে আসবে মানে? বৌমা, তোমার কিন্তু আরো কিছুদিন রেস্ট নেওয়ার দরকার। মনে রেখো, তুমি কিন্তু প্রেগনেন্ট। তোমার ভালো থাকার উপর আরেকজনের ভালো থাকা নির্ভর করে। বাবা, আমি সাবধানেই থাকবো, কিন্তু দিভাইকে ফিরিয়ে আনতে আমাকেই যেতে হবে। যাবে যাবে, নিশ্চয়ই যাবে, তবে কটা দিন রেস্ট নিয়ে তারপর যাও। সায়ন ফিরে এসে দেখুক যে দিভাইও ফিরে এসেছে। আমি সাবধানে থাকবো, আপনাকে কথা দিচ্ছি। বেশ, যেও। তবে আমার একটাই কথা, খুব সাবধানে। আরে দি ভাই, দে দে, আমি গুছিয়ে দিচ্ছি। বাবা, তুই খুব বড় হয়ে গেছিস না রে? আচ্ছা ঠিক আছে, আমি এখানে যতদিন আছি আমাকে করতে দে, তারপর আমি চলে গেলে না হয় আবার তুই করিস। হ্যালো, হ্যাঁ আসলে রবি বাড়িতে নেই, ও ফিরলেই আপনাকে ফোন করতে বলবো। আচ্ছা। দিভাই, তুই তুই এখন আয়, বসবি আয়। কিরে বেটি, এই রোদের মধ্যে তুই কি করে এলি? কেমন আছিস তুই? একটু ক্লান্ত লাগছে, তবে এমনি ভালো আছি। এই নে জল খা। তোরা আমাকে নিয়ে কেন এত ব্যস্ত হচ্ছিস বলতো? তুই কি বলছিস বলতো? তোকে নিয়ে আমরা কত চিন্তিত ছিলাম জানিস? সত্যি রে, তোকে নিয়ে খুব টেনশন হচ্ছিল আমাদের। তোরা ভাবতে পারবি না আমার শ্বশুর মশাই কিভাবে আমার সেবা করেছে। সত্যি আমার কপালটা খুব ভালো রে। হ্যাঁ রে বিথি, তোর ভাগ্যটা সত্যি খুব ভালো। কিন্তু এত রোদের মধ্যে তুই এখন কেন এলি? দিভাইকে ফিরিয়ে নিয়ে যেতে। আমি জানি আমি না এলে দিভাই ফিরবে না। তোর এটা কেন মনে হলো? তুই ফোন করলে দিভাই ফিরতো না? তোর সামনেই তো দাঁড়িয়ে আছে, তুই নিজেই জিজ্ঞেস করে দেখ। হ্যাঁ রে দিভাই, বিথি ফোন করলে তুই ফিরতিস না? এই বিথি, তুই আমার জন্য এতটা কষ্ট করলি? আমি একা নয় রে দিভাই, সায়ন আর ওর বাবাও তোকে নিয়ে খুব চিন্তা করছে। কেন? ওমা, চিন্তা করবে না? দিভাই তো আমার আর রানাদার ওপর রাগ করেই ও বাড়ি ছেড়ে চলে এসেছে। ওদিকে সায়ন সুরাটে বসে চিন্তা করছে। ওরা সবাই খুব সমস্যায় পড়েছে জানিস তো, কিভাবে দিভাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে। দেখলি দিভাই,
ওরা তোকে কত ভালোবেসে ডাকছে, তোর একদম দেরি করা উচিত নয়। হ্যাঁ রে বিতি, তুই দিভাইকে কখন ফিরিয়ে নিয়ে যাবি? এক্ষুনি। এক্ষুনি? সায়ন অন্তত ফিরে এসে দেখুক যে দিভাই ফিরে এসেছে, তাহলেও খুব খুশি হবে। দিভাই, তোর একদম দেরি করা উচিত নয়। জাগিয়ে তৈরি হয়ে নে, এক্ষুনি বিথির সাথে চলে যা। কি রে দিভাই, কি ভাবছিস? না না, আমি এক্ষুনি যাচ্ছি। বিথি, তুই ভালো বর পেয়েছিস, ভালো ঘর পেয়েছিস, এখন এত ঝড় ঝাপটা পেরিয়ে শান্তি পেয়েছিস। নিজের শরীরটারও খেয়াল রাখবি, কেমন? এখন মা হতে চলেছিস, একদম ছেলে মানুষই নয়।